ওই 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 এসব ঘটনায় পরে আসছি, আগে উল্লাস, আগে আনন্দ। গাজীপুরের ঘটনা, এই যে গাজীপুরের ঘটনা, আশা করি এত সময় প্রত্যেক দেশবাসীর কান। হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনে ভারতের বর্তমান সরকার যে অত্যন্ত খুশি তা বলার অপেক্ষা রাখে না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু। তারা দুজনেই একাধিকবার প্রকাশ্যে সে কথা বলেছেন। আর মোদী তো আপনারা যারা তরুণ তারা দেখেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ 3 বার ক্ষমতায় ছিল, তারপরে দ্বিতীয়বার 6 মাসের উপরে ক্ষমতায় ছিল। সো প্রায় 15 বছরের উপরে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার এই দেশে ক্ষমতায়। প্রধান উপদেষ্টার প্রেস উইংস থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে, সেটা হচ্ছে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেবে সরকার। ভাই, আপনি পরশুদিন রাত্রে কোথায় ছিলেন? মাল খেয়ে ঘুমাচ্ছিলেন যখন 32 নাম্বার। এবার কি তাহলে হঠাৎ করে আওয়ামী লীগের অ্যাকশনে কি ডক্টর ইউনূস পদত্যাগ করবেন? আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। তার মধ্যে থেকে আমি আপনাদেরকে এমন কিছু বাছাই করা ভিডিও ফুটেজ দেখাবো যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি সম্পূর্ণ ভিডিও যদি আমার সাথে থাকবেন তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো দর্শক চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজগুলো আমরা প্রমাণ সহকারে দেখে আসি। ঘটনায় গাজীপুরের ঘটনা, এই যে গাজীপুরের ঘটনা, আশা করি এত সময় প্রত্যেক দেশবাসীর কানে কানে ঢুকে গিয়েছে ঘটনা, ঠিক আছে? এই ঘটনায় চোর চুরি করতে গিয়ে ধরা পড়ে এখন বিশাল একটা উল্টো মালিকের বাড়ি, যে বাড়িতে চুরি করতে গিয়েছিল সেই বাড়ির উপরেই দোষারোপ লাগাচ্ছে। আসুন ঘটনা শুরুয়াত করি, যারা জানেন না তাদের থেকেই শুরু করছি, একটু ধৈর্য ধরে ভিডিও ধরুন। এই রাজাকারদের কিভাবে আজকে নগ্ন করতে হয় সেটা দেখুন শুধু। এলাকাবাসী ও ছবি ভিডিও অনেক আছে এখনো, দাঁড়ান অপেক্ষা করুন। আচ্ছা, ঘটনার সূত্রপাত কি হয়েছে? এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে গতকাল শুক্রবার রাত 9টার দিকে একদল বিক্ষুব্ধ ছাত্র জনতা গাজীপুর মহানগরের ধীরাশ্রমের দক্ষিণখানে মোজাফফর হকের বাড়িতে হামলা চালান। তারা বাড়ির ভিতরে ঢুকে ভাঙচুর করেন। এই সময় মসজিদের মাইকে মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে বলে ঘোষণা দিয়ে লোকজনকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। মাইকিং শুনে আশেপাশের লোকজন বাড়িটি ঘিরে ফেলেন। তারা ভাঙচুরকারী কয়েকজনকে মারধর করেন। ঘটনা এখানে ক্লিয়ার। শুক্রবার রাত 9টার দিকে এই জঙ্গি গোষ্ঠী গত 2-3 দিন ধরে যে হামলা চালাচ্ছিল, সেই হামলার জের ধরে গাজীপুর মহানগরে ধীরাশ্রম দক্ষিণে এই একজন আওয়ামী লীগ নেতার বাড়িতে ভাঙচুর করতে ঢোকে। এইবার তখন ওই নেতার বাড়িতে ফোন করা হয় এলাকাবাসীর কাছে। এলাকাবাসী মাইকিং করে লোকজন জড়ো করে এদেরকে বেদম কেলানো হয়। এইবার আসল সমস্যাটা কোথায় লেগেছে দেখেন। এরা বলছে হামলার প্রতিবাদে শুক্রবার দিবাগত রাত 1:45 দিকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। কত বড় ভণ্ড আর কত বড় বেঈমান এরা, কত বড় নীচ এরা, না হলে এরকম কাজ করতে পারে। এই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুরের নেতা মোহাম্মদ আব্দুল বলছেন, শালা শুয়োরের বাচ্চা, শুক্রবার রাতে আমাদের কাছে খবর আসে ধীরাশ্রম এলাকায় সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা লুটপাট হচ্ছে। এটি শোনার পর প্রতিহত করতে আমাদের শিক্ষার্থীরা রওনা হন। দ্রুত 15-16 জন ঘটনাস্থলে চলে যান। সেখানে গিয়ে দেখা যায় লুটপাট হচ্ছে। এতে বাধা দিলে পিছন থেকে হুট করে অনেক মানুষ জড়ো হয়ে যায়। বোঝেন কাণ্ড। গত 2 দিন ধরে সারা দেশের 36টা জেলায় আওয়ামী লীগের বাড়ি বেছে বেছে ধ্বংস করা হলো, ভাঙা হলো, আগুন দেওয়া হলো। আর গতকালকে এরা আওয়ামী লীগের নেতার বাড়ি বাঁচাতে গিয়েছিল। ঠিক আছে, আমি মেনে নিলাম তোরা এই খবর পেয়ে বাঁচাতে গিয়েছিলি। তোরা এই যে 10-15 জন ক্যালানকে এখন হসপিটালে ভর্তি হয়ে রয়েছিস, এগুলো তোদের ছাত্র ছিল যারা বাঁচাতে গিয়েছিল। প্রথম কথা, এই উত্তর দে, তোদেরকে এই পাওয়ার দিয়েছে কে? এখানে তোরা যে খবর পাচ্ছিস যে অমুক আওয়ামী লীগ গাজীপুরের নেতা মোহাম্মদ আব্দুল এই যে নেতার বাড়িতে হামলা হয়েছে, আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা হয়েছে, সেই খবর শুনে তোরা সেখানে প্রতিহত করতে গিয়েছিলি। তোদেরকে এই ক্ষমতাটা দিয়েছে কে? তোরা কি প্রশাসন? তোরা কি সামরিক বাহিনী? তোরা কি র্যাব? তোরা কি আনসার বাহিনী? তোরা কি পুলিশ? তোরা কে? দেশে একজন নেতার বাড়িতে 200-250 দুষ্কৃতী ঢুকে হামলা করছে, সেই শুনে তোরা 10-15 জন সেই দুষ্কৃতীরকে প্রতিহত করতে গিয়েছিস। তোরা কে? তোরা তো শিক্ষার্থী। কলেজে যা, স্কুলে যা, রাত 10টার সময়
পুলিশ ছাড়া, সেনাবাহিনী ছাড়া তোদেরকে যাওয়ার কে অধিকার দিয়েছে? তোরা কে? এই কথার উত্তরটা দে। তোদেরকে এই রাইটসটা দিয়েছে কে? তোরা কি দেশ চালাচ্ছিস? দেশে প্রশাসন নেই, আইন নেই, পুলিশ নেই, র্যাব নেই, সেনাবাহিনী নেই, তোরাই সব। একটা মন্ত্রীর বাড়িতে হামলা হচ্ছে, তোরা গিয়েছিস কেন সেই কথা বল, নাম্বার 1। নাম্বার 2, তোরা যখন জানিস যে 200-250 দুষ্কৃতী এই নেতার বাড়িতে হামলা চালাচ্ছে, তখন তোরা এই তো বলছে দেখুন না, দ্রুত 15-16 জন ঘটনাস্থলে চলে যান। তোদের কি আক্কেল বাল উঠিনি? 200-250 দুষ্কৃতী যেখানে রয়েছে তাদেরকে প্রতিহত করতে তোরা 15-16 জন যাচ্ছিস? তোদের আক্কেল বাল উঠিনি যে গেলেই কেলান খাবো? শাক দিয়ে মাছ ঢাকা, জুতো মানে মারবো শালা পাকিস্তানের রাজাকার। সুতরাং বুঝতে পারছেন তো, মানে চুরি করে এখন মাঠটার খেয়ে এখন মানে ফুল আবার উল্টো কেস খাওয়ানো হচ্ছে। সুতরাং দেশ কাদের হাতে? এখানে গাজীপুর মহানগর পুলিশ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কি বলছে সেটা শোনেন। তিনি প্রথম আলোকে বলছেন, প্রাথমিকভাবে জানা গেছে ছাত্র জনতার পরিচয় দিয়ে সাবেক মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এই সময় স্থানীয় লোকজন হামলাকারীদের আটক করে মারধর করেছেন। এটা কে বলছে? সুরের বাচ্চা, চোখ দিয়ে দেখ, এটা কে বলছে? গাজীপুর মহানগরের পুলিশ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সে বলছে যে এই যে হামলার ঘটনা হয়েছে এই সময় স্থানীয় লোকজন হামলাকারীদের আটক করে মারধর করেছে। হামলাকারীদের ধরে আটক করে মারধর করেছে হামলাকারীদেরকে। এটা কে বলছে? এটা হচ্ছে পুলিশ কর্মকর্তারা বলছে। আর তোরা বলছিস যে আমাদের ওই হামলা হয়েছে সেই শুনে আমাদের 10-15 জন গিয়ে তাদেরকে প্রতিহত করতে গিয়েছিল। সুরের বাচ্চা, দুদিন আগে পর্যন্ত তোরা সারা দেশের প্রতিটা জেলায় জেলায় আওয়ামী লীগের বাড়ি বাড়ি গিয়ে হামলা করে আসলি, আর এখন তোরা গাজীপুরে এসেছিস আওয়ামী লীগের নেতার বাড়ি বাঁচাতে। হ্যাঁ, বঙ্গবন্ধুর বাড়ি তোরা ধ্বংস করে দিয়ে আসলি, আর কোথাকার কোন এই আছে আওয়ামী লীগের এক নেতা, এনার নাম কি, সরি ওনাকে অসম্মান করছি না, মোজাফফর হকের বাড়িতে তোরা বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিলি, আর তোরা মোজাফফর হকের বাড়ি বাঁচাতে গিয়েছিলি। মানুষ এতটাই বোকা? সারা পাকিস্তানের রক্ত তাও আবার অবৈধভাবে তোদের শরীরে ঢুকেছে, তা তোরা তো এরকম হারামখোর হবি? তোদের শরীরে তো কোনো সাচ্চা মানুষের রক্ত নেই, বা বৈধভাবে তোদের তো জন্ম হয়নি। তোদের তো জন্মটা সম্পূর্ণ অবৈধভাবে হয়েছে। ভালো করে শুনে দেখ, তোদের পরিবারের কাছে ক্রস ব্রিডিং হয়েছে। না হলে তোরা এরকম নাটক সাজাস কি করে? মানুষের একটু বিবেকে বাদে, রুচিতে বাদে, যে হ্যাঁ ধরা পড়ে গিয়েছি ঠিক আছে, এবার আমরাও অ্যাকশন নেব। এ উল্টো গান গাইতে শুরু করে দিয়েছে। এই যে দেখুন শালা, এই এক অবৈধ বাপের ছেলে, এই যে দাঁড়ান কয়েকটা ভিডিও দেখাচ্ছি, এখানেও কিছু আছে। এই এক অবৈধ বাপের ছেলে, এই যে 2 অবৈধ বাপের ছেলে, দেখা যাচ্ছে তো? এই যে গিয়েছে, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, বয়কট দিল্লি না ঢাকা, রাজপথ না দালালি, রাজপথ না দালালি। হারামখোর গিয়েছে। আচ্ছা, এইবার আপনাদেরকে আর কয়েকটা প্রমাণ দেখাই, দাঁড়ান। এদের যে ভণ্ডামি, সেই ভণ্ডামির আর কয়েকটা প্রমাণ দেখাই, তারপরে বলছি। সার্জিস আবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তোর চ্যালেঞ্জের পুটকি মারি, দাঁড়া, তোর চ্যালেঞ্জ দেখাচ্ছি। আগে একটু এই ভিডিওটা দেখেন, পার্টি সঙ্গের আর একটা ভিডিও। ও মনটা জুড়িয়ে গেল। আরেকবার দেখবেন কি? ভালো করে দেখেন। মার সরে বাচ্চা, মার মার মার। দাঁড়ান, এইবার আসলে আর একটা ভিডিও দেখাই। ও এই একটা ভিডিও দেখে নেন, চোরগুলোকে দেখে নেন, চোরগুলোকে দেখেন, ভালো করে দেখেন, চোরগুলোকে ভালো করে দেখেন। গুরুত্বপূর্ণ ভিডিও আছে, দেখাচ্ছি, দাঁড়ান। এইবার একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখেন। এই যে এই মালটাকে ভালো করে দেখেন, আমি বলছি কোনটাকে, দাঁড়ান। এটারে না, এইটারে ভালো করে দেখেন। আর এখানে একটা জিনিস শুনলেন তো, যে এখানে কিন্তু এই যে বাড়ির মালিক তারা কিন্তু জিজ্ঞাসা করছে কেডা পাঠাইছে তো করে। ভালো করে সেই সময় এই ছেলেটার মুখটা একটু দেখেন। কেন দেখতে বলছি, দাঁড়ান দেখাচ্ছি। দেখলেন তো এর মুখটা, দেখলেন তো? এই যে দেখলেন তো?
এই যে এই চোরটা, এইবার এই চোরটার এখানে কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে কেডা পাঠাইছে তো করে, মুখ একদম বন্ধ করে বসে রয়েছে। এইবার দেখেন, দাঁড়ান 1 মিনিট দাঁড়ান, কোথায় গেল? এইবার দেখেন কি বলে। আওয়ামী লীগের সন্ত্রাসী, শালা তোরা হচ্ছিস জঙ্গি। আবার মানে দেখলেন তো, প্রথমে যখন ধরা পড়েছে বেদম মার খাওয়া খেয়েছে তখন মুখ খুলছে না। তখন তো তোর বলা উচিত ছিল যে আমরা এই চোর না, আমরা ডাকাতি করতে আসিনি এই আওয়ামী লীগ নেতার বাড়িতে, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী। এই যখন ক্যালানটা খাচ্ছে তখন এ কেন এরকম চুপ করে রয়েছে? আর একটা ভিডিও আছে, তখন দেখাচ্ছি। কই গেল? এই যে একদম চুপ করে আছে, দেখেন। এখন এই সময় কেন মুখ খুলিনি যে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী? যখন জিজ্ঞাসা করছে কে পাঠাইছে তখন চুপচাপ রয়েছে। আর হসপিটালে গিয়ে বলছে আমাদের এই করেছে অমুক নেতার লোক, তমুক নেতার লোক। এবার কে পাঠিয়েছে সেটা হচ্ছে আরেকজন স্বীকারোক্তি দিয়েছে, দেখেন। এই দেখো কে পাঠিয়েছে, কে পাঠিয়েছে এবার শোনেন। ছাত্র আন্দোলন করছি যে আমাদের সমন্বয় আছে, শুনেছেন? নাম সমেত বলছে কোন সমন্বয়ক পাঠিয়েছে, নাম সমেত বলে দিল যে কোন সমন্বয়ক পাঠিয়েছে, নাম সমেত বলে দিল। সুতরাং বুঝতে পারছেন এইবার খেলাটা কোথায়? এটা তো আর আমাকে বিশাল কিছু ভাই আপনাদের বলে বোঝাতে হবে না যে এখানে কি খেলাটা হয়েছে। এটা তো আর নতুন কিছু না, আপনারা সব ইতিমধ্যেই বুঝে গিয়েছেন। শুধু আমি একটু তথ্য প্রমাণগুলো আপনাদের সামনে ভালো করে রেখে দিলাম। মোটামুটি এখান থেকে পরাজয় শুরু। আরও এই জায়গাটাই দেখুন, এই লাইনটাই দেখুন। এই যে গাজীপুরে আজকে দুপুরবেলা 1:30টার সময় বিরাট এই চোরের দল, পাকিস্তানের রাজাকারদের একটা বিশাল জনসমাবেশ হয়েছে। মানে চুরি করে ধরা পড়েছে, আওয়ামী লীগের বাড়িতে ডাকাতি করতে গিয়েছিল, তাদের সেই ডাকাতগুলোকে ধরে মারা হয়েছে। তার জন্য আবার এখন প্রতিবাদ। হায় রে হায়, দেশটা কোথায় চলে গিয়েছে! বাংলাদেশ মানে বিনোদন, এখন বাংলাদেশ ফুল একটা চিড়িয়াখানায় রূপান্তর হয়েছে। নানা রকমের পশু পাখির যেখানে জনসমাবেশ। এখানে বলছে জাতীয় নাগরিক কমিটির প্রধান সংগঠক সার্জিস আলম তার ফেসবুক পেজে লিখেছেন, গাজীপুরে আজই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন, আমরা আসছি। শোন সার্জিস, তোরা যদি বাপের বেটা হয়ে থাকিস, এই যে ধীরাশ্রম যে এলাকাটা আছে না, এই এলাকায় আজকে এসে দেখা। তোরা যদি বাপের বেটা হয়ে থাকিস, যদি বৈধ বাপ তো জন্ম দিয়েছে, কিন্তু যদি বৈধ বাপের বেটা হয়ে থাকিস, তাহলে এই ধীরাশ্রম এলাকায় এসে দেখা। আমি এটা এমনি বলছি না, খবর নিয়েই বলছি। তোদেরকে মানে উলঙ্গ করে খেলাবে এই ধীরাশ্রম এলাকাটায়। আজকে এই যে বড় বড় ডায়লগ দিচ্ছিস না ফেসবুক পেজে, গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন, আমরা আসছি, আয়। কতজন এরা এখানে এসেছে জানেন? এই জায়গায় কতজন আছে জানেন? 50-60 জন আছে, যেটা আমি খবরে এখন ফোনে শুনলাম। 50 থেকে 60 জন কি 70 জন এরা এখানে জমায়েত হয়েছে। আর এই 60-70 জনকে প্রোটেকশন দিতে অন্তত 200-250 সেনাবাহিনী রয়েছে। এই 200-250 সেনাবাহিনীর প্রোটেকশনের ভিতরে এরা এত তর পাচ্ছে। আর সার্জিস এদিক থেকে বলছে আমরা আসছি। সুতরাং সন্ত্রাসী কে? সার্জিস, সন্ত্রাসী কে? তোরা আগে তো প্রমাণ কর যে এই জায়গায় যারা মারধর করেছে আর যারা মার খেয়েছে এরা কারা, কে মেরেছে আর কারা মার খেয়েছে, এটা তো প্রমাণ কর। তোদের মুখের কথাতেই সব। তোরা যদি বলিস এটা সাদা, তো ওটা সারা দেশের মানুষকে সেটা সাদা মেনে নিতে হবে। দেশের মানুষের সামনে এটা প্রমাণ কর যে এই যে 10-12 জন ক্যালান খেয়ে এখন হসপিটালে শুয়ে রয়েছে, এরা কোনো ডাকাত না, এরা আওয়ামী লীগ নেতার বাড়িতে ভাঙচুর করতে যায়নি, এরা খবর পাওয়ার পর গিয়েছে। এটা প্রমাণ কর দেশবাসীর সামনে, তারপরে এরকম হামলা করতে আসবি। তোরা এই যে কথাটা বলছিস, এই যে ফেসবুকে লিখে দিচ্ছিস গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন, এই কথার অর্থ কি? এটা কোনো সুস্থ চিন্তাধারার মানুষের বক্তব্য হতে পারে যে আওয়ামী সন্ত্রাসীদের আজকেই শেষ দিন হবে?
তোরা কি আজকে কি হত্যাযোগ্য করবি আর একটা? আমি সন্ত্রাসী মানে এখানে তো কমসে কম 100-150-200 লোক রয়েছে, এই 100-150-200 লোককে মেরে ফেলবি? সুতরাং দেশের মানুষ বুঝুক আজ সন্ত্রাসী কারা। এখানে দেখুন পুলিশের উপরে দোষ চাপানো হচ্ছে। এদিকে পুলিশ আসতে দেরি করেছে অভিযোগ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর জেলার যুগ্ম আহ্বায়ক নাবল আহমদ বলছেন, শিক্ষার্থীরা ফাঁদে পড়েছে এটা বুঝতে পেরে আমরা বহুবার পুলিশকে জানিয়েছি, তারা ঘটনার 2 ঘন্টার পরে এসেছে। মানে ভাঙচুর করতে গিয়েছিলাম, গত 2 দিন ধরে ভাঙচুর করলো, ওরা আজকে এসেছে বাঁচাতে। ও কি পরিমাণ অবৈধ রক্ত এদের শরীরে ঠুসে ঠুসে ভরা আছে, কি পরিমাণ পাকিস্তানি রক্ত এদের ভিতরে আছে। মানে যখনই ধরা পড়ে গিয়েছে পুলিশকে বলেছে আসুন আসুন বাঁচাতে আসুন, আমরা ক্যালান খাচ্ছি, আমরা মানে উল্টো বাঁশ আমাদের পিছনে ঢুকে গিয়েছে, আসুন আসুন। কিন্তু পুলিশ আসতে দেরি করেছে, এখন পুলিশের উপরে চড়াও হচ্ছে। হারামি, পুলিশকে যখন ওই চৌরাস্তায় এরকম ব্রিজের উপরে মেরে ঝুলিয়ে রেখেছিলি তখন মনে ছিল না? এখন পুলিশ বাঁচাতে আসবে, তাই না? থানার পর থানা জ্বালিয়ে দিলি, পুলিশকে মেরে মাদ্রাসার এই মসজিদের পাশে ফেলে রাখলি, পুকুরের পাশে ফেলে রাখলি, পুলিশকে বেঁধে ল্যাংটো করে রাস্তায় ঝুলিয়ে রাখলি, আম গাছের সাথে বেঁধে রাখলি, তখন পুলিশের কথা মনে পড়েনি? এখন পুলিশ আসতে দেরি করেছে, জ্বালা করছে নাকি? কি শুয়ারের বাচ্চা পিনাকি, কি বলবি আজকে? আয় আর ডাক দিবি না? এইবার ডাক দে পিনাকি, আর আমি ডাক দে এবার কি ধ্বংস করবি? তোর সান্ডা পান্ডাদের তো মেরে হসপিটাল ভর্তি করে দিয়েছে, তুই লন্ডনে বসেই ওখানে হোক্কা ওয়া করে উঠবি? লন্ডনে বসেই হোক্কা ওয়া করবি? ও তোর তো আবার একরকম নাই, রাজাকারদের তবু একরকম রক্ত মিক্স রয়েছে, পাকিস্তানি রক্ত। তোর তো আবার 8-10 রকমের মিক্সিং, তুই হচ্ছিস 10 রকমের ক্রসবিট, একরকম না। সেই কুকুরগুলো যেরকম দেখেছেন তো, বাবা একরকম, মা একরকম, আর ছেলে আর একরকম, কারণ ওই মানে কে কি করেছে তো জানা নেই। তাই পিনাকি তো সেই রকম। তুই লন্ডনে বসে এখন হুক্কা হুয়া করবি, জনগণকে প্রতিহত করতে হবে এটা সেটা। এবার কি করবি? আর কটা জিনিস ভাঙবি? এই যে দেখেন অবস্থাটা দেখেন, এই সেই মা যখন ক্যালান খাচ্ছিল তখন চুপচাপ বসে রয়েছে, তখন মুখ দিয়ে একটা কথা বলছে না, বেরোচ্ছে না। হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনে ভারতের বর্তমান সরকার যে অত্যন্ত খুশি তা বলার অপেক্ষা রাখে না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু। তারা দুজনেই একাধিকবার প্রকাশ্যে সে কথা বলেছেন। আর মোদী তো 2020 সালে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে আপ কি বার ট্রাম্প সরকার স্লোগান পর্যন্ত দিয়েছেন, কোনো কূটনৈতিক রীতিনীতির পরোয়া না করেই। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত বাংলাদেশ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে এই বৈঠকের কোনো প্রভাব বাংলাদেশের ওপর পড়বে কিনা তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা সমালোচনা। এরই মধ্যে সব জল্পনা কল্পনা সত্যি করে দিয়ে 12-13 ফেব্রুয়ারি ওয়াশিংটন সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ উঠতে পারে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। শুক্রবার মোদীর যুক্তরাষ্ট্র সফর নিয়ে আয়োজিত বিশেষ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়েছিল ট্রাম্পের সঙ্গে মোদীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ আসতে পারে কিনা। জবাবে বিক্রম মিস্ত্রি বলেন, আমি এই মুহূর্তে আগে থেকে কিছু বলতে পারি না, তবে সেখানে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। আমার ধারণা যেসব বিষয় আলোচনায় আসতে পারে সেগুলোর অন্যতম এটি একটি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানো না হলে ঢাকায় ভারতীয় হাইকমিশনের ওপর হুমকি আসতে পারে বলে যে কথা উঠেছে সে বিষয়ে প্রশ্নের জবাবে বিক্রম মিস্ত্রি বলেন, কূটনৈতিক স্থাপনার নিরাপত্তার দায়িত্ব যে দেশে সেটা থাকে সেই দেশেই। আমার কোনো সন্দেহ নেই যে বাংলাদেশি কর্তৃপক্ষ তাদের দায়িত্ব সম্পর্কে অবগত। ধানমন্ডি 32 নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়ি ধ্বংস এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে বাড়িঘরে আগুন দেওয়ার বিষয়টিও ভারতের পররাষ্ট্র সচিবের কাছে তুলে ধরেন দেশটির সাংবাদিকরা। এ বিষয়ে বিক্রম মিস্ত্রি বলেন, দুর্ভাগ্যজনক এ ঘটনা নিয়ে ভারত গতকাল একটি বিবৃতি দিয়েছে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও ফুটেজটা মনোযোগ সহকারে দেখেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যে চাঞ্চল্য ঘটনা, তার মধ্যে থেকে আমি আপনাদেরকে যে কয়েকটি বাছাই করা ভিডিও ফুটেজ দেখিয়ে দিই, তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন আমরা এই বিষয়ে আরো কয়েকটি ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখে আসি। যে আপনারা যারা তরুণ তারা দেখেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ 3বার ক্ষমতায় ছিল, তারপরে দ্বিতীয়বার 6 মাসের উপরে ক্ষমতায় ছিল। সো প্রায় 15 বছরের উপরে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার এই দেশে
ক্ষমতায় ছিল একটানা, আর আগে ছিল 1996 সালে। আচ্ছা, আপনারা বাংলাদেশে যারা তরুণ সমাজ বা যারা বর্তমানে বুঝেন জানেন, শিক্ষিত সমাজ সহ সকল জনগণের কাছে আমি প্রশ্ন করতে চাই, আপনারা কি বাংলাদেশে আপনাদের জীবদ্দশায় আপনারা কি কেউ দেখেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগের কোন নেতাকর্মী অন্য সংগঠনের, বিএনপি বলেন, জামাত বলেন বা অন্য রাজনৈতিক সংগঠনের কোন নেতাকর্মীর বাড়িতে আগুন দিয়েছে? আপনারা বলতে পারবেন, দেখাইতে পারবেন এরকম কোন নজির বাংলাদেশ আওয়ামী লীগ সৃষ্টি করেছে? করে নেই। আপনারা কি দেখাতে পারবেন যে বাংলাদেশ আওয়ামী লীগ বা কোন আওয়ামী লীগের নেতাকর্মী বা বাংলাদেশ আওয়ামী লীগ কোন অঙ্গ সংগঠন কারো বাড়িতে গিয়ে, কারো প্রতিষ্ঠা বেগম খালেদা জিয়া বলেন বা জিয়াউর রহমান বলেন, কারো বাড়িতে গিয়ে আগুন ধরিয়ে দিয়েছে, কারো স্থাপনায় আগুন ধরিয়ে দিয়েছে, কারো সম্পদ লুণ্ঠন করে নিয়ে গেছে, কারো ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়েছে? আপনারা এরকম কোনো প্রমাণ দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। আপনারা আরেকটি কথা বলি, আপনারা কি দেখাতে পারবেন যে বাংলাদেশ আওয়ামী লীগ কোন প্রবাসীর বাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে? যে প্রবাসী পুরা আওয়ামী লীগের সময়টুকু সে বিদেশে ছিল। আমি আমার কথা বলছি, আমি আজকে 14 বছর যাবত আমি আজকে লন্ডনে থাকি। আমি বাংলাদেশ আওয়ামী লীগের কোন সুযোগ সুবিধা ভোগ করার বা কোনো অপকর্ম করার বা কোনো খারাপ কাজ করা বা কাউকে গালি দেওয়া, কারো বাড়িতে একটা ডিল ছোড়ার সময় আমার হাতে ছিল না, যেহেতু আমি প্রবাসে থাকি। আমার বাড়িতে সবকিছু লুটপাট করে আগুন দিয়ে নিয়ে যাওয়া হলো 5 তারিখের পরেই। বাংলাদেশ আওয়ামী লীগ আপনি দেখাইতে পারবেন যে কোন প্রবাসীর বাড়িতে এরকম একজন প্রবাসী বিদেশ থাকে, এত বছর ক্ষমতায় ছিল, কারো বাড়িতে কোনো আক্রমণ করেছে, কারো বাড়িতে আগুন দিয়েছে, কারো বাড়িতে লুটপাট করেছে? করে নাই। তাহলে আপনারা দেশবাসীর কাছে আমরা বিচার দিলাম, আপনাদের কাছে বিবেকের কাছে প্রশ্ন করলাম যে বাংলাদেশ আওয়ামী লীগ কখনো ধ্বংসাত্মক রাজনীতি করে নাই। বাংলাদেশ আওয়ামী লীগ কখনো কারো বাড়িতে আগুন দেয় নাই, কারো ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেয় নাই, জিয়াউর রহমানের স্মৃতিসৌধে আগুন দেয় নাই, খালেদা জিয়ার বাড়িতে আগুন দেয় নাই। এগুলো বাংলাদেশ আওয়ামী লীগ করে নাই। কোন জামাতের কোন বাড়িতেও বাংলাদেশ আওয়ামী লীগ আগুন দেয় নাই, লুটপাট করে নাই। এখন আপনারা কি দেখছেন? এখন এরা ক্ষমতায় আসে নাই, না এসেই বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের, ব্যবসায়ীদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, লুটপাট করছে। যেই বঙ্গবন্ধু এদেশের স্বাধীনতা নেতৃত্ব না দিলে আমরা স্বাধীন হতাম কিনা সেটি নিয়ে সন্দেহ আছে। সেই বঙ্গবন্ধুর বাড়িটি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে এদেশের জনগণ, আপনারা যারা আছেন, আপনারা বিচার করে দেখেন যে বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতি এবং এই 71-এর পরাজিত শক্তির আলবদর আল শামসদের রাজনীতির মধ্যে পার্থক্য কতটুকু, শেখ হাসিনার রাজনীতি এবং অন্যান্যদের রাজনীতির মধ্যে পার্থক্য কতটুকু। আজকে দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগ যদি চাইতো, বাংলাদেশ আওয়ামী লীগ যদি মনে করতো, ছাত্রলীগ যদি মনে করতো, তাহলে জামাতের নেতাদেরকে বিনা বিচারে রাস্তায় অপরাজয় বাংলার পাদদেশে বেঁধে তাদেরকে হত্যা করতে পারতো, বিচার করতে পারতো। যুদ্ধ অপরাধীদের প্রত্যেকটি বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিতে পারতো। সেই সক্ষমতা, সেই ল্যান্ডস্লাইড ভিক্টোরি নিয়ে কিন্তু 2008 সালে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে সেই কাজ করেছে? ছাত্রলীগকে সেই কাজ করেছে? যুবলীগকে সেই কাজ করেছে? কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগকে সেই কাজ করেছে? না, করেনি, কেউ করেনি। 71-এ যারা মানবাধিকারের অপরাধ করেছিল, মানবাধিকার লঙ্ঘন করেছিল, তাদের বিচার আন্তর্জাতিক আদালত, আন্তর্জাতিক আইন মেনে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে তাদের বিচার হয়েছে এবং বিচার হচ্ছিল। কিন্তু আজকে কি হচ্ছে? বাংলাদেশে আজকে যেন একটা মৃত্যুপুরীতে পরিণত করেছে। বাংলাদেশ যেন আফগানিস্তান, বাংলাদেশ যেন আরেকটা প্যালেস্টাইন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যেন আজকে আমাদের কাছে মনে হচ্ছে। সকল জায়গায় আগুন, 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 ভাঙচুর, লুটপাট। এই কোন দেশে আমরা বসবাস করছি? আমরা কি প্যালেস্টাইনে বসবাস করছি না আফগানিস্তানে বসবাস করছি? আপনারা দেখেন, আরেকটি বিষয় আপনাদের কাছে আমি উপস্থাপন করি, আপনাদের বিচারের ভার আপনাদের কাছে দেই। এই ইউনূস অপরাধ করেছে, ট্যাক্সের টাকা ফাঁকি দিয়েছে, তার আদালত ফেস করতে হয়েছে, সে আদালত ফেস করেছে।
এক ছাত্রলীগের একজন কর্মী বা আমাদের অঙ্গ সংগঠনের একজন কর্মী কিন্তু তার গ্রামীণ সেন্টারে কিন্তু একটা ডিলও ছড়েনি। এটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ আইনের শাসনে বিশ্বাস করে, বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ আওয়ামী লীগ আইনের শাসনকে শ্রদ্ধা করে। আর আপনারা এখন বিচার করে দেখেন, এই জামাত শিবির, আলবদর, আল শামসে যে সমন্বয়কারীরা, জঙ্গি সংগঠনের ইউনূসের জঙ্গি বাহিনী আজকে কি করছে? আজকে কেউ মুখ খুলে কথা বললেই তাকে গ্রেপ্তার করছে। বাংলাদেশের মিডিয়াগুলো মুখ খুলে কথা বলতে পারছে না, কোনো সংবাদ পরিবেশন করতে পারছে না, কোনো মানুষ আজকে কথা বলতে পারছে। যে কথা বলছে তাকেই গ্রেপ্তার করা হচ্ছে, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হচ্ছে। যে কথা বলছে তার বাড়িতে হামলা করা হচ্ছে, তাদেরকে কোর্টে যদি কোনো আইনজীবী কথা বলছে তাকে লাঞ্ছনা করা হচ্ছে, কোর্টে যদি কোনো আসামি নেওয়া হচ্ছে তাকে ওই কোর্টেই তাদেরকে হামলা করা হচ্ছে। এ কোন বাংলাদেশে আমরা বসবাস করি? বাংলাদেশ আওয়ামী লীগ কি এগুলো করেছে? আপনারা শুধু একবার চিন্তা করে দেখেন যে বাংলাদেশ আওয়ামী লীগ যদি চাইতো তাহলে কি জামাতের নেতাদের বাড়িঘর কি ভেঙে চুরে দিতে পারতো? বাংলাদেশ জামাতের নেতাকর্মীদের বাড়িঘর কি আগুন দিয়ে পুড়িয়ে দিতে পারতো? অবশ্যই পারতো। দিয়েছে? একজন জামাতের বাড়িতে আগুন দিয়েছে এমন কোন ঘটনা দেখাইতে পারবেন? ওরা তো ৭১-এর মানবতা বিরোধী অপরাধ করেছিল। এটা তো প্রতিষ্ঠিত, বাংলাদেশের সবাই জানে যে এরা ৭১-এর সময় মানবতা বিরোধী অপরাধ করেছে, পাকিস্তানের দোসর হয়ে ওরা কাজ করেছে। কিন্তু তারপরে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ আইন নিজের হাতে তুলে নেয়নি। সো তাই আজকে আমরা এই রাষ্ট্রটি কার হাতে দিয়েছি? শেখ হাসিনাকে সরিয়ে আমরা কার কাছে এই রাষ্ট্রের দায়িত্ব দিয়েছি? এটা আপনাদের কাছে বিচার দিলাম। আর সেই বিচারে যদি, আপনাদের বিবেকের বিচারে যদি ওরা যদি দোষী সাব্যস্ত হয়, ওদেরকে বয়কট করুন। আর যদি মনে করেন যে না, শেখ হাসিনা এদেশের জন্য ভালো ছিল, এদেশের জন্য কাজ করেছিল, আসুন ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার জন্য কাজ করে শেখ হাসিনাকে এদেশে ফিরে এনে এদেশকে রক্ষা করি। আপনি রক্ষা পাবেন, আমি রক্ষা পাবো, আপনার পরিবার রক্ষা পাবে, আমার পরিবার রক্ষা পাবে, সমাজ রক্ষা পাবে, দেশ রক্ষা পাবে। আর যদি সেটি করতে আমরা ব্যর্থ হই, এই ব্যর্থতার দায় আপনাকে নিতে হবে, আমাকে নিতে হবে, গোটা দেশকে নিতে হবে। তালেবানি রাষ্ট্রের দিকে আমাদের বাংলাদেশ ধাবিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইংস থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে, সেটা হচ্ছে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেবে সরকার। ভাই, আপনি পরশুদিন রাত্রে কোথায় ছিলেন? মাল খেয়ে ঘুমাচ্ছিলেন? যখন 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর করা হচ্ছিল, পুরো 32 নম্বরটাই অস্থিতিশীল ছিল, তখন আপনি কোথায় ছিলেন? নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিলেন? নাকি ধানমন্ডি 32 দেশের অংশই না? কোনটা? বাংলাদেশের অংশ না ধানমন্ডি 32? তাহলে আপনি ওই সময় এই কথার বাস্তবায়ন কেন করেননি? আপনারা সরকার কি ঘাস কাটতেছিলেন ওই সময়? নাকি আপনাদের কোনো দায় নাই? নাকি শৃঙ্খলা, শান্তি, আইন এইটাকে প্রয়োগ করার ক্ষেত্রে শুধু আপনারা পক্ষপাতিত্বই করতে জানেন, আর কিছু করতে জানেন না? কোনটা? লুট হওয়া অনেক অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি, যেগুলো জনগণের বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা করছে পরাজিত ফ্যাসিবাদী শক্তি। নানাভাবেই আরো বিভিন্ন জায়গা থেকে অস্ত্র বাংলাদেশে ঢোকানোর এবং দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। জুলাই মাসে জেলখানায় হামলা চালাইলি তোরা, অস্ত্র লুট করলি তোরা, জঙ্গিদের ছাড়ায় নিলি তোরা, বিজয়ও অর্জন করলি তোরা, আর এখন বলতেছো পরাজিত ফ্যাসিবাদী শক্তি অস্ত্র লুট করছে। বিষয়টা এমন, ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি। তোরা কি ভেবেছিস আমরা জানি না, নাকি কোনো কিছু আমাদের কানে আসে না? তোরা যে নতুন পার্টি তৈরি করতেছিস, সেই পার্টির পেশি শক্তি হিসেবে জঙ্গিবাদকে ব্যবহার করার জন্য 4 ফেব্রুয়ারি যে জঙ্গি নেতা মহিবুল্লাহকে ছাড়িয়ে নিয়ে আসছিস, সেই খবর কি আমরা পাই নাই? শুধুমাত্র পতিত ফ্যাসিবাদ এই করতেছে ওই করতেছে বললেই তোমাদের অপকর্ম সব হালাল হয়ে যাবে? জঙ্গি নেতা মহিবুল্লাহকে ছাড়িয়ে আনা হয়েছে শুধুমাত্র উপদেষ্টাদের নতুন রাজনৈতিক দলের পেশি শক্তি হিসেবে ব্যবহার করার জন্য। ধানমন্ডি 32 নাকি পুরাইয়া দিছে বিক্ষুব্ধ জনতা। ডিএমপি কমিশনারও সেই সুরে সায় মেলাচ্ছে এবং নিউজ 24ও সেটা নিয়ে নিউজ করছে। আমার কথা হচ্ছে, ভাই, রাজাকার বলতে কি লজ্জা লাগে না? ডিএমপি কমিশনারের শরম লাগে ওদেরকে সন্ত্রাসী হিসেবে ট্রিট করতে? কোনটা? জনতা কবে ইনকিলাব জিন্দাবাদ বলে মানুষ মারা শুরু করলো? আর যারা মানুষ মারে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে, এরা জনতা হয় কিভাবে? এরা তো জনতা হতে পারে না। আত্মরক্ষার্থে তো তারা করতেছে না, তারা করতেছে কি? বাংলাদেশের যে ফাউন্ডার তার বাড়ি ভাঙতেছে। তাহলে এটাকে আপনারা কি বলবেন? বিক্ষুব্ধ বলবেন না সন্ত্রাসীপনা বলবেন? যে সমস্ত নিউজ এইটাকে হালাল করার জন্য পজিটিভলি প্রমোট করতেছেন, এই প্রত্যেকটা নিউজ বাংলাদেশের সাথে বিশ্বাসঘাতকতা করতেছে এবং এরা দেশদ্রোহী হিসেবে চিহ্নিত হবে ভবিষ্যতে। যেখানে বাংলাদেশের ফাউন্ডারের বাড়ি সুরক্ষিত নয়, সেখানে সাধারণ জনতা কিভাবে সুরক্ষিত থাকবে এই ধরনের সন্ত্রাসী গোষ্ঠীদের কাছ থেকে? এটাকে আমরা বিক্ষুব্ধ জনতা বলবো না জঙ্গিবাদ সন্ত্রাসবাদের এক অন্যতম উদাহরণ বলবো? ঠিক যেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙতেছে, তার আগের দিন কাশিমপুর কারাগার থেকে রীতিমতো জোর করে হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জামাতের যৌথ প্রচেষ্টায় জঙ্গি নেতা মহিবুল্লাহকে ছাড়িয়ে নেওয়া হয়েছে।
এই যে জঙ্গি নেতা মহিবুল্লাহকে ছাড়িয়ে নেওয়া হলো, তারপরের দিনই বাংলাদেশের ফাউন্ডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর করা হলো। এটাকে আমরা কি বলবো? সন্ত্রাসীপনা বলবো না বিক্ষুব্ধ জনতার কর্মকাণ্ড বলবো? বিক্ষুব্ধ জনতা আত্মরক্ষার্থে অস্ত্র হাতে তুলে নিতে পারে, কিন্তু বিক্ষুব্ধ জনতা কখনোই ভাঙচুর করবে না। যদি কেউ অ্যাটাক করে সেটা তারপরে। 5 ফেব্রুয়ারি 2025 বিক্ষুব্ধ জনতা কাদের দ্বারা আঘাতপ্রাপ্ত হলো যে তারা সরাসরি গিয়ে শেখ মুজিবুরের বাড়ি ভাঙচুর করা শুরু করলো? তার মানে বোঝাই যাচ্ছে এখানে আঘাতের অল্টারনেটিভ হিসেবে উস্কানিকে ব্যবহার করা হয়েছে। সেই উস্কানি কারা দিল? এই উস্কানিটা দিছে পিনাকি ভট্টাচার্য। তাদেরকে গ্রেপ্তার করতে ব্যর্থ আমার দেশের প্রশাসন। কেন ব্যর্থ? কারণ আমার দেশের প্রশাসন চোখের টিনের চশমা পরে বসে আছে। বিক্ষুব্ধ জনতা, বিক্ষুব্ধ জনতা, এটা কি বিক্ষুব্ধ জনতা না প্রি প্ল্যান? সেটা আজকে এক্সপোজ করতে যাচ্ছি আপনাদের সামনে। ভাই, বিক্ষুব্ধ জনতা কবে ইনকিলাব জিন্দাবাদ বলে মানুষের বাড়ি হামলা করছে? কবে? এই যে ইনকিলাব জিন্দাবাদ, এটা কাদের স্লোগান? এটা তো রাজাকারের স্লোগান। তাহলে তো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঠিকই বলেছিল যে এরা রাজাকার, এরা স্বঘোষিত রাজাকার। যে স্বঘোষিত রাজাকাররা সরাসরি এসে বাংলাদেশের ফাউন্ডারের বাড়ি ভাঙতে পারে, তারা কালকে আপনার বাড়ি ভাঙতেও দ্বিধাবোধ করবে না। এই স্বঘোষিত রাজাকারদেরকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে দেশদ্রোহী। এরা সেই দেশদ্রোহীদের নতুন প্রজন্ম, এরা সেই নিয়াজির বীজ, এরা সেই টিক্কা খানের বীজ। এরাই বাংলাদেশে 32 নম্বর ভাঙচুরের সাথে জড়িত। আর এইটার নেপথ্য কারিগর, প্রি প্ল্যান যারা করছে, তাদের মধ্যে 2 জন ব্যক্তি অলরেডি প্রকাশ্যে সেটা স্বীকারোক্তিও দিয়েছে। একটা হচ্ছে সাংবাদিক ইলিয়াস, আর একটা হচ্ছে পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য সরাসরি বুলডোজার সাপ্লাই দিচ্ছে এবং ইলিয়াস হোসেন অর্ডার দিছে যে যদি এই বুলডোজার আনার সময় কোনো সেনাবাহিনী সামনে পড়ে বা কোনো সেনাবাহিনী বাধা দেয়, তাহলে সরাসরি সেনাবাহিনীর উপরে এই বুলডোজার চালিয়ে দেওয়া হবে। চলেন ফুটেজটা দেখে আসি। আমরা একটা বুলডোজার ম্যানেজ করেছিলাম, সেটা ঢাকা ইউনিভার্সিটির এই পাশ থেকে একটা ম্যানেজ করা হয়েছে, কিন্তু ওই সেনাবাহিনী বুলডোজারটা আটকে দিয়েছেন। সেনাবাহিনী কে? আমি তো সেনাবাহিনী কে? আমরা তো 32 নম্বরে আছি, কিন্তু ওই দিকে যারা আছে তারা এখন এটা নিয়ে আসতে পারেনি আর কি। আচ্ছা, আপনারা একটু প্রয়োজনে আগে যান। ওই যে মিরপুর রোডের ওইখানে দেখেন সেনাবাহিনী থাকলে এদেরকে বুলডোজারের উপর দিয়ে চলে আসবেন। দেখলেন তো, এভাবেই সরাসরি সেনাবাহিনীকে মেরে ফেলার অর্ডার দিচ্ছে এই সমস্ত সাইবার দুর্বৃত্ত। আর এদেরকে আপনারা বলেন দেশপ্রেমিক? এদের কথায় আপনারা চুপচাপ বসে আছেন। যারা সন্ত্রাসী তাদেরকে ধরতেছেন না, আর বলতেছেন বিক্ষুব্ধ জনতা। বিক্ষুব্ধ জনতা কবে ইনকিলাব জিন্দাবাদ বলা শুরু করলো? কারণ ইনকিলাব জিন্দাবাদ তো বাংলা সংস্কৃতির অংশ না, এটা তো রাজাকারদের স্লোগান। 1971 সালে ইনকিলাব জিন্দাবাদ বলে বলে সাধারণ মানুষকে গণহত্যা করছে, যেটার বিচার এখনো বাঙালি পায় নাই। 30 লক্ষ গণহত্যার যেটা স্মরণ আমরা প্রতি বছর করি। এই ইনকিলাব জিন্দাবাদ বলে বলে অনেক সাধারণ মানুষকে 71 সালে মেরে ফেলছে। সেই ইনকিলাব জিন্দাবাদ বলে যখন 32 নম্বরের বাড়ি ভাঙা হয়, তখন কি আর বুঝতে বাকি থাকে যে এটা আইএসআই এর প্ল্যান করা একটা ভ্যান্ডালাইজিং প্রজেক্ট, যেটা বাস্তবায়ন করতেছে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য, এবং সেনাবাহিনী এই জায়গায় পুতুল হিসেবে দাঁড়ায় থাকা ছাড়া তার আর কোনো কাজ নাই। কেন কাজ নাই? কারণ সেনাবাহিনীর একটা অংশ সরাসরি এই স্বাধীনতা বিরোধী গোষ্ঠীর সাথে সম্পৃক্ত। আর যারাই একটু লিবারেল মাইন্ডেড আছে, মুক্তিযুদ্ধের পক্ষে আছে, তারা সংখ্যায় কম। তারা যদি বাধাও দেয়, তাহলে তাদেরকে হত্যার হুমকি দেওয়া হয়, আর না হলে তাদের চাকরিচ্যুতির হুমকি দেওয়া হয়। আমাদের সেনাবাহিনী কিন্তু একজনকে ধরছিল যারা ধানমন্ডি 32-এ আগুন দিয়েছিল। চলেন ফুটেজটা একটু দেখে আসি। কথা বললে বীরের মতো কথা বলবেন, মুখ ভেঙে কথা বলতেছেন কেন? কথা বলবেন বীরের মতো কথা বলবেন। আমি কথা বলতে বীরের মতো কথা বলতে। দেখলেন তো, যখন সেনাবাহিনী একটু চটে গেল, ওরা কিন্তু মুখে পর্দা দেওয়া শুরু করে দিছে। মুখে পর্দা দেয় কারা? কাপুরুষরা। যখন সেনাবাহিনী অ্যাক্টিভ হওয়া শুরু করছে, তখন এই সমস্ত সন্ত্রাসীরা কাপুরুষের মতো, বিলায়ের মতো চুপসে গেছে। কিন্তু কথা হচ্ছে ওখানে সেনাবাহিনী একজন ছিল। যদি ওখানে সেনাবাহিনীর পুরো ফোর্স থাকতো, তাহলে এই সমস্ত সন্ত্রাসীরা কখনো চান্স পাইতো না, সেনাবাহিনীর উপর বুলডোজার চালানোর কথা সাহসও করতো না। এই যে কন্টেন্ট ক্রিয়েটর কাফি ভাই, এ হচ্ছে সাংবাদিক ইলিয়াসের বাংলাদেশি এজেন্ট। এ বাংলাদেশে থাকবে, বাংলাদেশের খাবে, বাংলাদেশের পড়বে, গান গাবে পাকিস্তানের, বাস্তবায়ন করবে ইলিয়াস এবং পিনাকির অর্ডার। বুলডোজার যেটা নিয়ে আসা হয়েছে ধানমন্ডি 32-এ শেখ মুজিবুরের বাড়ি ভাঙার জন্য, সেটা সরাসরি এই কাফির নেতৃত্বেই এসেছে। চলেন ফুটেজ দেখে আসি। দেখলেন তো, এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটররাই সরাসরি মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থানে কাজ করছে। যারা সরাসরি বাংলাদেশে সাইবার দুর্বৃত্তায়ন করে, এমন মানুষকে যদি এরা সরাসরি সমর্থন করে বাংলাদেশে থেকে, তাহলে তো ওরা তো বিদেশে বসে অর্ডার দেবেই। ওরাও বিদেশে বসে প্ল্যান করবে, অর্ডার দেবে, আর ধ্বংস হবে আমার দেশের বাংলাদেশ। কারণ ওরা নিজেরাও রিফিউজি, ওরা এটা চায় বাংলাদেশের মানুষও রিফিউজির মতো বসবাস করুক। এইভাবে তো একটা দেশ চলতে পারে না। কেন তারা সরাসরি ভার্চুয়ালি অর্ডার দিবে যে সামনে যদি সেনাবাহিনীও আসে বাধা দেওয়ার জন্য, তাদের উপরে বুলডোজার চালিয়ে দেওয়া হবে? এটা কোন ধরনের কথা? হ্যাঁ, আমরা সেনাবাহিনীর সমালোচনা করব। যদি তাদের কর্মকাণ্ড শৃঙ্খলা বহির্ভূত হয়, সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে, তারা চুপচাপ বসে আছে, তখন অবশ্যই আমরা সেনাবাহিনীর সমালোচনা করব। কিন্তু যখন দেখি আমার রাষ্ট্রের সেনাবাহিনীর উপর বুলডোজার চালিয়ে দেওয়ার ঘোষণা দেয় বিদেশ থেকে, তাও বাংলাদেশ থেকে বিতাড়িত রাজাকার বংশের যেই রিফিউজি তারা, তখন কিন্তু এই বিষয়গুলো ইথিক্সে লাগে। কারণ আমার দেশের সেনাবাহিনী আমার দেশের গর্ব। শুধুমাত্র গুটি কয়েক অফিসারের জন্য আমার দেশের সেনাবাহিনী আজকে বিতর্কিত। তারা চাইলেও প্রতিবাদ করতে পারে না, তারা চাইলেও
সরাসরি গিয়ে অন্যায়ের প্রতিবাদ করে এই সন্ত্রাসী কর্মকাণ্ড থামাতে পারছে না, কারণ উপর মহল বিক্রি হয়ে গেছে স্বাধীনতা বিরোধী গোষ্ঠী তথা আইএসআই এর কাছে। আর এই আইএসআই সরাসরি পাকিস্তান আর্মির দ্বারা মদতপুষ্ট, পৃষ্ঠপোষকতা প্রাপ্ত। তাহলে বুঝতেই পারছেন এখানে কোন রাজনীতিটা চলতেছে। এখানে কেউ বিক্ষুব্ধ জনতা না, এখানে সবাই সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদের মদতদাতা। এই যে সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদের মদতপুষ্ট লোকজনকে আপনারা যে বিক্ষুব্ধ জনতা টাইটেল দিচ্ছেন, এটার কারণে ধ্বংস হচ্ছে কি বাংলা সংস্কৃতি, ধ্বংস হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আদর্শ, বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষের শান্তি নষ্ট হচ্ছে। এই বিষয়গুলো কি একবার খেয়াল করে দেখেছেন? আপনারা সন্ত্রাসীকে গ্রেফতার করবেন না, আপনারা গ্রেফতার করবেন অভিনেত্রী শাওনকে, যে কিনা প্রতিবাদ জানাইছে মুক্তিযুদ্ধের পক্ষে। আপনারা গ্রেফতার করবেন সাধারণ মানুষকে, অথচ যে সন্ত্রাসী তাকে কাশিমপুর কারাগারে শুধুমাত্র হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদকের ফোনে ছেড়ে দিবেন। তাহলে বাংলাদেশে যে আইন শৃঙ্খলা নাই এটা পরিষ্কার। তাহলে হুদাই গভর্নমেন্ট খেপে যায় এত লাভ নাই। তার মানে বর্তমান সরকার ব্যর্থ। তাহলে এই ব্যর্থতার দায় স্বীকার করে জনগণকে মুক্তি দেন না কেন? কারণ এত ধানাই ভানাই করে আপনারা যেগুলো করতেছেন এগুলো সংস্কারের নামে সন্ত্রাসবাদ, সন্ত্রাসীপনা। আর সন্ত্রাসীপনা কখনো শান্তি শৃঙ্খলার প্রতীক হতে পারে না। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হলে অবশ্যই সন্ত্রাসবাদ পরিহার করে আপনাদের আসতে হবে, আর সেটা আসতে হলে জঙ্গিবাদী কর্মকাণ্ড যারা করে এদেরকে বিক্ষুব্ধ জনতা। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও ফুটেজটা মনোযোগ সহকারে দেখেছেন। আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে তার মধ্যে থেকে আমি আপনাদেরকে যে কয়েকটি বাছাই করা ভিডিও ফুটেজ দেখেছি তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।